নমস্কার, আমি সোজার্নার শান্তনু। ব্যক্তিগত কারণে বহুদিন চ্যানেলে আসা হয়নি, তবে আজকের এপিসোডটা একটু অন্যরকমভাবে শুরু করছি। ভ্রমণ করতে করতে একটা সময় মনে হয় পৃথিবীটা আসলে মানচিত্রের চেয়ে অনেক বেশি অদ্ভুত। এক শহরের মানুষ যে নিয়মে বাঁচে, অন্য শহরে সেটা সম্পূর্ণ ননসেন্স। এক দেশের অভ্যাস অন্য দেশের কাছে অবিশ্বাস্য। কোথাও পাহাড়ের মানুষ মেঘের সঙ্গে কথা বলে, কোথাও মরুভূমির মানুষ বালির ভিতর জীবন খুঁজে পায়। তখন বুঝতে পারি ওয়ার্ল্ড ইজ এ প্যারাডাইস অফ দ্য ননসেন্স। আর সেই ননসেন্সের ভেতরেই হয়তো পৃথিবীর সবচেয়ে গভীর সত্য লুকিয়ে আছে। এই সত্যটাই বহু আগেই বুঝেছিলেন সুকুমার রায়। ওয়ার্ল্ড ইজ দ্য প্যারাডাইস অফ ননসেন্স কথাটা প্রথম শুনলে যেন হালকা খেয়াল, একটু বিদ্রূপ মনে হয়, কিন্তু গভীরে গেলে বোঝা যায় পৃথিবী আসলে যুক্তির চেয়ে অনেক বেশি অযৌক্তিকতার ওপর দাঁড়িয়ে আছে। মানুষ সারা জীবন নিজেকে গুরুগম্ভীরভাবে ব্যাখ্যা করতে চায়, অথচ তার জীবন, সমাজ, ক্ষমতা, অহংকার সব কিছুর ভেতরেই এক অদ্ভুত হাস্যকরতা লুকিয়ে থাকে। সেই গোপন অসঙ্গতিকে যিনি সবচেয়ে নির্মল অথচ তীক্ষ্ণভাবে ধরতে পেরেছিলেন, তিনি হলেন সুকুমার রায়। তার সৃষ্টি ননসেন্স লিটারেচার বা আবোল তাবোল ধারার সাহিত্য কেবল শিশুতোষ গল্প কবিতা নয়, বরং তা ছিল কল্পনা শক্তি আর বুদ্ধিবৃত্তিক রসিকতার এক অনন্য সংমিশ্রণ। অনেকে মনে করেন ননসেন্স মানে অর্থহীনতা, কিন্তু প্রকৃত ননসেন্স কখনো অর্থহীন নয়, বরং সে এমন এক আয়না যেখানে সমাজের কৃত্রিমতা উল্টো হয়ে ধরা পড়ে। হযবরল, আবোল তাবোল বা পাগলা দাশুর জগতে যে উদ্ভট প্রাণীরা ঘুরে বেড়ায়, তারা নিছক শিশুদের কল্পনার চরিত্র নয়, তারা সভ্যতার ছদ্মবেশী মানুষদেরই রূপান্তর। সুকুমার রায় বুঝেছিলেন পৃথিবীকে সরাসরি ব্যাখ্যা করলে মানুষ বিরক্ত হয়, কিন্তু তাকে একটু বাঁকিয়ে, একটু অসম্ভবের আলোয় দেখালে তার আসল চেহারা বেরিয়ে আসে। তাই তার ননসেন্স ছিল গভীর বুদ্ধির খেলা। সুকুমার রায়ের সাহিত্যের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল তার অদ্ভুতরে সব চরিত্র। তিনি এমন এক জগৎ তৈরি করেছেন যেখানে যুক্তির চেয়ে অযুক্তি বেশি প্রবল। খিচুড়ি কবিতায় আমরা দেখি হাঁসজারু বা বকচ্ছপের মতো অদ্ভুত প্রাণীদের, যা আমাদের চেনা জগতের প্রাণীবিদ্যার ব্যাকরণকে এক নিমেষে ভেঙে দেয়। এই চরিত্রগুলো পাঠককে শেখায় যে কল্পনার কোনো সীমারেখা নেই। সুকুমার রায়ের ননসেন্স সাহিত্যের প্রাণ হল তার শব্দ চয়ন। হ জ ব র ল এর কথাই ধরা যাক, সেখানে রুমাল কীভাবে বেড়াল হয়ে যায়, কিংবা দাড়িওয়ালা ন্যাড়া কীভাবে অদ্ভুত সব যুক্তির অবতারণা করে, তা বাংলা সাহিত্যে আগে কখনও দেখা যায়নি। তার সৃষ্টি করা শব্দগুলো যেমন লটঝরে, গোপচুরি, কুমড়ো পটাশ আমাদের অবচেতন মনে এমনভাবে গেঁথে যায় যে সেগুলোকে আর অবাস্তব মনে হয় না। সুকুমার রায়ের ননসেন্স কেবল হাসির খোরাক নয়, এর পরতে পরতে লুকিয়েছিল তৎকালীন সমাজের নানা অসঙ্গতির প্রতি তীক্ষ্ণ বিদ্রুপ। ২১শে আইন কবিতায় তিনি যে অদ্ভুত সব নিয়মের কথা বলেছেন, যেমন সেথায় যাওয়ার আগে সবাই ৩বার হাততালি দেয়, তা আসলে শাসন ব্যবস্থার অযৌক্তিক কড়াকড়িকেই উপহাস করে। অত্যন্ত মার্জিত এবং হাস্যরসের আবরণে তিনি গভীর জীবনবোধ ও সমাজচেতনাকে তুলে ধরেছেন। সুকুমার রায়ের প্রতিভার আরেকটি দিক ছিল তার আঁকা ছবি। তার বইগুলোর অলঙ্করণ তিনি নিজেই করতেন। সেই অদ্ভুত চরিত্রগুলোর অবয়ব কেমন হবে তা তিনি তার নিপুণ তুলিতে এঁকে দিয়ে গেছেন। ফলে পাঠকের কাছে তার ননসেন্স জগৎটি কেবল শ্রুতিমধুর নয়, বরং চাক্ষুষভাবেও এক মূর্ত রূপ পায়। ননসেন্স হওয়া সহজ নয়, এই লাইনটি তাই আরও গভীর। কারণ প্রকৃত ননসেন্স তৈরি করতে গেলে ভাষাকে শুধু ভাঙলেই হয় না, তাকে নতুন এক অন্তর্নিহিত শৃঙ্খলা দিতে হয়। একজন সাধারণ মানুষ বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, কিন্তু সুকুমার রায় বিশৃঙ্খলার মধ্যেও এক অনিবার্য ছন্দ তৈরি করেছিলেন, অর্ডার
ইন ডিসঅর্ডার। তার লেখায় শব্দেরা পাগলামি করে, অথচ সেই পাগলামির মধ্যেই থাকে অদ্ভুত যুক্তি। যেন শিশুর হাসির ভেতরে একজন দার্শনিক লুকিয়ে আছেন। এই কারণেই সুকুমার রায় কেবল শিশু সাহিত্যিক নন, তিনি ছিলেন সভ্যতার অন্তর্কালীন কৌতুকের ভাষ্যকার। পৃথিবী যেখানে প্রতিদিন নিজেকে খুব গুরুত্বপূর্ণ বলে প্রমাণ করতে ব্যস্ত, সেখানে তিনি দেখিয়েছেন মানুষের অহংকারের ভিতরেই সবচেয়ে বড় কৌতুক লুকিয়ে আছে, এবং সেই কৌতুককে ধরতে পারার সক্ষমতাটাই প্রকৃত শিল্প। কারণ সত্যিকারের ননসেন্স আসলে উচ্চতম সেন্সেরই আরেক রূপ। আজকে এই পর্যন্তই। পরবর্তীকালে কোনো ভ্রমণের কোনো এপিসোড নিয়ে আবার আসবো।